নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি রয়েছে, আর সেই শুনানির আগে সিবিআই এর উপর চাপ বাড়ানোর কৌশল তৃণমূলের। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। সিবিআই আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানায়, এক, কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে, সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল। পয়েন্ট নাম্বার 2, এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা, নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। পয়েন্ট নাম্বার 3, যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না, সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে। এবং 4, যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে। জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড। করাপশন চার্জে সন্দীপ প্লাস 3 জন অ্যারেস্ট হয়েছে, অভিযোগ থাকলে উচ্ছন্নে যাক, কিন্তু মূল যে ঘটনা এই নির্যাতিতার ধর্ষণ এবং খুন, সেই মামলার দ্রুত ফয়সালা সিবিআই কে করতে হবে এবং আগামীকাল কোর্টে মূলত এই 4টে পয়েন্ট নিশ্চিতভাবে তাদের ক্লিয়ার করতে হবে। বদলার হুমকি তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের। ডাক্তারদের আন্দোলনকে অসম্মান হুমকির অভিযোগে লাভলির বিরুদ্ধে মামলা। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিলেও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সম্ভবত শুক্রবার মামলা শুনানি। কাকদ্বীপ হাসপাতালে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তার বিরূপক্ষ বিশ্বাসকে ঢুকতে বাধা। হাসপাতালে শুরু বিক্ষোভ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে বদলির প্রতিবাদেই সরব হলেন এবার দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের নাগরিক সমাজ। কাকদ্বীপ হাসপাতালের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের। বিক্ষোভকারীদের দাবি, বিরূপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কেন স্বাস্থ্য দফতর কোনো ব্যবস্থা না নিয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে বদলি করলো। তার জেরেই বিক্ষোভে সামিল হয়েছেন তারা। আরজিকরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার চন্দন সেন। তার এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছে নাট্য ব্যক্তিত্বের পাশাপাশি সমাজের সর্বস্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। বুধবার অরাজনৈতিকভাবেই চন্দন সেনের ব্যারাকপুরের বাড়িতে দেখা করতে যান বিজেপি নেতা সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। কিন্তু আমি জীবনে কখনো মানবতার বিরুদ্ধে আমি কখনো একটি লাইনও লিখিনি। আমি সাম্প্রদায়িকতার পক্ষেও কোনো লাইন আমার নাটকে নেই। তার ফলে আমি খুব মুক্ত কণ্ঠে বলতে পারি, আমার বাড়িতে সবাই স্বাগত। থিয়েটার বা শিল্প বা চলচ্চিত্র বা ছবি সমস্ত মানুষের কাছে, সমস্ত মানুষের কল্যাণের জন্য। তার ফলে যখন দেখা গেল যে একজন বিধায়ক তার স্পর্ধা এই পর্যায়ে পৌঁছেছে যে তিনি বলছেন যারা এই আরজিকর কাণ্ডে প্রতিবাদ করছেন যারা, তারা পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন। আমার মনে হলো যে এই ছেলেটিকে তো আমি চিনতাম, ও তো আমার বাড়িতেও এসেছে, নাট্যকর্মী। তাহলে এত বড় স্পর্ধা হলো, সে বানিয়ে তো এটা বলতে পারে না, সে ফর্ম শুনে বলতে পারে অথবা পাঠ মুখস্থ করে কথা বলতে পারে। এটা নিশ্চয়ই সরকারের তরফে তাকে বলা হয়েছে বলতে, ছাড়া সে বলে কি করে? আমি সকালবেলা রাত পর্যন্ত অপেক্ষা করেছি সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুনেছি পরবর্তীকালে তিনি নাকি দুঃখ প্রকাশ করেছেন বা এটার জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু কে একজন নাকি বলেছেন যে কে
কাঞ্চন মল্লিক, যার জন্য চন্দনবাবু এসব ছেড়েছিলেন। কে কাঞ্চন মল্লিক? মানে তিনি একজন বিধায়ক। কে কাঞ্চন মল্লিক কি? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনার সাথে কি কোনো কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে? এখনো পর্যন্ত আমি কালকে সকালবেলা পাঠিয়েছি, আমার সংস্কৃতি সচিবকে চিঠি পাঠিয়েছি, মানে আমি মেল করে পাঠিয়েছি আমার মেল থেকে। আমি আশা করেছিলাম 80 বছরের মানুষটি কিভাবে ফেরত দেবে সেটি আমাকে বলা হবে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের সংস্কৃতি সচিবের তরফ থেকে কোনো উত্তর আমি পাইনি। রাজনৈতিক দলের পক্ষ থেকে আসি, সরকারের এই যে অগণতান্ত্রিক নীতি বা সরকারের এই যে স্বাস্থ্য ব্যবস্থার যে অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থা, আমরা তার বিরুদ্ধে যারা যারা আন্দোলন করেছেন, যারা যারা পাশে দাঁড়িয়েছেন, আমার দল এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সেই লড়াইতে আছি। ধর্ষণ আটকাতে বিধানসভায় বিল এনেছে রাজ্য সরকার। এই প্রয়াস কি রাজ্যের সদিচ্ছাকে প্রতিফলিত করছে না? নারী নিগ্রহ কি শুধু এ রাজ্যের সমস্যা? তাছাড়া আমাদের রাজ্যের সার্বিক ছবিটাই কি মহিলা নিরাপত্তার প্রশ্নে এতটা বেহাল? হাই নিউজের চাচা ছোলা প্রশ্নের উত্তর দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এটাকে মানুষকে একটা মানে তার মাথাটাকে ঘুরিয়ে দেওয়ার একটা অজুহাত। এই বিল একদম একটা মানুষের কাছে আইওয়াস। যে বিলটার কথা উনি বলেছেন, তিনি কি কি সংশোধন করেছেন সেটাও বলেছেন। যা আগে ছিল তাই একই আছে, কিন্তু একবারও দেখলাম না যেটা এই সরকার যে তথ্য প্রমাণ লোপাট যারা করবে তাদের শাস্তি কি হবে। আগে আসামিটাকে ধরুক, তারপর তো বিল। আসামিটাকেই ধরতে দিচ্ছে না এরা। একদিকে আসামিকে মানে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, আসামিকে লোকাবার চেষ্টা করছে, আটকাবার চেষ্টা করছে, আর অন্যদিকে বিল নিয়ে আসছে। এখনই মনে পড়লো তার বিলের কথা। এতদিন ধরে একের পর এক ঘটনা ঘটছে, তাহলে এতগুলো ঘটনার কি হবে? আজকে হঠাৎ আরজিকর নিয়ে যখন দেশ তোলপাড়, তখন কি এমন নতুন বিল তুমি নিয়ে এসছো? বিলের মধ্যে কি আছে নতুন? কিচ্ছু নেই, শুধু আইওয়াস চলছে, দেখানো যে আমি একজন মহিলা মুখ্যমন্ত্রী বিল করেছি। এই বিল আনা আর তিলোত্তমার বিচার দুটো আলাদা। তিলোত্তমার আগে বিচার তিনি দিয়ে যান, বিলের মতো চলুক। আমিও পশ্চিমবঙ্গের, উনিও পশ্চিমবঙ্গের, সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ নিয়ে লড়াই করছে। বিলটা বলার সময় দেখছি গুজরাট চলে গেছে, উত্তরপ্রদেশ চলে গেছে। আগে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলো ভাই। ওরা তো ওনার মুখ্যমন্ত্রী যখন করবে তারা তাদের লোক দেখে নেবে। আমরা বাংলা থেকে বলছি যে যেখানে বাংলার মেয়ে উনিও আছেন, বাংলার মেয়ে আমরাও আছি। আগে পশ্চিমবঙ্গ থেকে শুরু করো, নিজের জায়গা থেকে শুরু করো। নিজের জায়গার বিচার কেন হয়নি একটারও, সেটা দিয়ে করুক, বাকিটা আমরা পরে দেখবো। আগে পশ্চিমবঙ্গ নিয়ে, বাংলা নিয়ে কথা বলবো। দেখুন, রাজনীতি তো অনেক পরে, এখন তো একজন মানুষ। আমি পশ্চিমবঙ্গের জনতা, একজন নাগরিক, বাংলায় থাকি এবং মহিলা, মা, কারুর মেয়ে। এবং আজকে যেভাবে একের পর এক ঘটনা নাড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে, আর এই দেখুন না, কিছুদিন আগে এখানে নাগরিকের একটা মিছিল ছিল, সেখানে একজন মদ্যপ অবস্থায় এসে উজ্জুতি করে গেছে। মানে আটকানো যাচ্ছে না। আরজিকরের পরে 21টা মতন রেপ খবর আমরা পেয়েছি বাংলায়। বাকি তো ছেড়ে দিন, যেগুলো আপনাদের মাধ্যমে পাই, একটাও বিচার হয়নি। তো একটা সাধারণ মেয়ের যদি কোনো বিচার না হয়, তাহলে আমরা কি আছি? সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে কুপোস্টাপ দেওয়ার অভিযোগ এলাকারই এক বৃদ্ধের বিরুদ্ধে। আসানসোলের সালানপুর থানা এলাকার ঘটনা। মঙ্গলবার পরিবারের লোক এবং স্থানীয়রা সালানপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ওই বৃদ্ধকে আটক করেছে সালানপুর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাটা খতিয়েও দেখা হচ্ছে। আধার কার্ডের তথ্য আপডেট নিয়ে বড় ঘোষণা। আধার কার্ডে তথ্য আপডেট করার সুযোগ দিচ্ছে সরকার, তাও আবার বিনামূল্যে। কতদিন পর্যন্ত থাকছে বিনামূল্যে তথ্য আপডেট করার সে সুযোগ? দেখুন। কাজের জন্যই প্রয়োজন হয় আধার কার্ডের।
সরকারি বেসরকারি যে কোনো কাজেই এখন প্রয়োজন হয় আধার কার্ডের। কেন্দ্রের তরফেও আধার কার্ড নিয়ে নিয়মের কড়াকড়ি জারি রয়েছে। নাগরিকদের আধার কার্ডে সঠিক তথ্য আপডেট করতেও বলা হয়েছে। পাশাপাশি প্রতি 10 বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করতেও বলা হয়েছে। আর আধার কার্ডের এই তথ্য আপডেট দিয়ে এবার বড় ঘোষণা সরকারের। আধার কার্ডে তথ্য আপডেট করার সুযোগ দিচ্ছে সরকার, তাও আবার বিনামূল্যে। অনলাইনে আধার কার্ডে ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, ইমেল অ্যাড্রেসের মতো তথ্য আপডেট করা যাবে। এর জন্য কোনো চার্জ দিতে হবে না। বিনামূল্যে এই তথ্য আপডেট করার শেষ সুযোগ হচ্ছে 14 সেপ্টেম্বর। অর্থাৎ 14 সেপ্টেম্বরের পর থেকে বিনামূল্যে আর আধার কার্ডে তথ্য আপডেট করা যাবে না। কেন্দ্রের তরফে এর আগে একাধিকবার আধার কার্ডে তথ্য আপডেটের মেয়াদ বাড়ানো হয়েছে, তবে এই বছর নতুন করে আর কোনো ঘোষণা করেনি সরকার। তাই অনুমান করা হচ্ছে এবার আর আধার কার্ড বিনামূল্যে আপডেট করার মেয়াদ বাড়ানো হবে না। সুতরাং যাদের এখনো আধার কার্ড আপডেট করা হয়নি তাদের হাতে মাত্র 10 দিন সময় রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষায় পাশ, ইতিহাসে MA BEd পাশ করেও মিলল না চাকরি। জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের সুভাষ চন্দ্র। এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী। কথায় কথায় বড়দের বলতে শোনা যায় পড়াশোনা করে অনেক বড় হতে হবে, কিন্তু বড় হওয়া বলতে ঠিক কি বোঝায়? কতটা বড় হলে আক্ষরিক অর্থেই বড় হওয়া যায়? ইতিহাসে MA BEd পাশ করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের এক যুবক। নাম তার সুভাষ চন্দ্র দাস। এ এক অন্য সুভাষ। 2016 সালের উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষায় সফল তিনি। তারপরও তার মেলেনি চাকরি, সেজন্য জুতো সেলাই করেই সংসার চালাচ্ছেন। 2016 সালের উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষায় উত্তীর্ণ সুভাষ চন্দ্র দাস জানালেন তার সংগ্রামের কাহিনী। বিএ পাশ করেছি, সেই সময় আমার বাড়ির আর্থিক অবস্থা তো ভীষণ খারাপ ছিল। সে সময় বাড়ি থেকেও 10টা পয়সা পাঠাতে পারতেন না। তো সেই সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তারপরে একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তারপর একটা ঘটনা ঘটেছিল। আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই, এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না। তো যখন তিনি জেনে গেলেন তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে ভাই তোমার আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে, বেশি টাকা ভাড়া হয়েছে, তুমি চলে যাও। তো সেই সময় তারপরে আমি প্রায় 3-4 দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল। তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখান থেকে প্রায় 7 বছর সেখানেই ছিলাম। তারপরে আমি MA তবে সংসার চালানোর জন্য জুতো সেলাই তার আজ থেকে নয়, পড়ুয়া জীবন থেকে। যে পড়াশোনার খরচ চালানোর জন্য একসময় এই কাজ বেছে নিয়েছিলেন সুভাষ, পরে তাকেই পেশা করতে হয়েছে সংসার চালানোর জন্য। একসময় পড়াশোনার খরচ চালাতে কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশের কাজও করতেন তিনি। দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি। এখনো রাস্তার পাশে বসে জুতো পালিশ করে চলেছেন MA BEd পাশ এই যুবক। পড়াশোনা সূত্রে বারাসাতে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ভাড়া মেটাতে ও পড়াশোনার খরচ চালাতে জুতো সেলাইয়ের কাজও করতেন। সে কথা বাড়ির মালিক জানতে পেরে বাড়ি ছাড়তে বাধ্য হন সুভাষ। তখনকার মতো তার ঠিকানা হয় প্ল্যাটফর্ম। উচ্চ শিক্ষিত যুবকটিকে এলাকায় সকলেই চেনেন। সেই সূত্রে কিছু ছাত্রও পড়ান তিনি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে তার বাস। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA। পুজোর আগে উচ্চ প্রাথমিকে নিয়োগে জট কাটতে পারে। এবার কি তবে সুদিন ফিরবে? সেই অপেক্ষায় রয়েছে সুভাষ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।